ঢাকা থেকে প্রায় ১০০ কিলোমিটার দূরে অবস্থিত টাঙ্গাইল জেলা আয়তনে ঢাকা বিভাগের সবচেয়ে বড় জেলা। এর উত্তরে জামালপুর জেলা, দক্ষিণে ঢাকা ও মানিকগঞ্জ জেলা, পূর্বে ময়মনসিংহ ও গাজীপুর জেলা এবং পশ্চিমে সিরাজগঞ্জ জেলা অবস্থিত। টাঙ্গাইল জেলার সকল দর্শনীয় স্থান ও ঐতিহাসিক স্থাপনার বিস্তারিত বিবরণ নিয়েই আমাদের টাঙ্গাইল ভ্রমণ গাইড। ভ্রমণপ্রেমীদের আজকের ভিডিওটিতে দেখাতে চলেছি টাঙ্গাইল জেলার শীর্ষ দর্শনীয় স্থানসমূহ কোথায় কিভাবে যাওয়া যায়, বিস্তারিত ভ্রমণ গাইড। জানতে ভিডিওটি শেষ অবধি দেখতে থাকুন। ভিডিওতে টাঙ্গাইল জেলার কোনো দর্শনীয় স্থান না থাকলে অথবা তথ্যগত ভুল হলে কমেন্ট করে জানাবেন। পরবর্তীতে আমরা ওই স্থান নিয়ে ভিডিও প্রকাশ করব এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী ভিডিও সবার আগে পাওয়ার জন্য। ২০১ গম্বুজ মসজিদ। ২০১ গম্বুজ মসজিদ টাঙ্গাইল জেলার গোপালপুর উপজেলার দক্ষিণ পাথালিয়া গ্রামে অবস্থিত, যা ইতিমধ্যেই পৃথিবীর সর্বাধিক সংখ্যক গম্বুজ বিশিষ্ট মসজিদের স্বীকৃতি পেয়েছে। আর মিনারের উচ্চতার দিক দিয়ে এই মসজিদটির অবস্থান দ্বিতীয়। মসজিদের ছাদে সর্বমোট ২০১টি কারুকার্যময় গম্বুজ থাকার কারণে মসজিদটিতে ২০১ গম্বুজ মসজিদ নামে পরিচিতি লাভ করে। ২০১৩ সালের জানুয়ারি মাসে মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম কল্যাণ ট্রাস্টের উদ্যোগে ১৫ বিঘা জমির উপর বিশাল মসজিদ ও মসজিদ কমপ্লেক্স নির্মাণ কাজ শুরু হয়। দ্বিতল এই মসজিদের দৈর্ঘ্য ১৪৪ ফুট এবং প্রস্থ ১৪৪। দৃষ্টিনন্দন মসজিদের ছাদে অবস্থিত মূল গম্বুজটির উচ্চতায় ৮১ ফুট এবং এই গম্বুজের চারপাশকে ঘিরে ১৭ ফুট উচ্চতার আরও ২০০টি গম্বুজ তৈরি করা হয়েছে। মসজিদের চার কোণায় ১০১ ফুট উঁচু ৪টি মিনার রয়েছে। এছাড়াও ৮১ ফুট উচ্চতার ৪টি মিনার পাশাপাশি স্থাপন করা হয়েছে। আর মসজিদের পাশে মূল মিনারটি নির্মাণ করা হয়েছে, যার উচ্চতা ৪৫১ ফুট। ২০১ গম্বুজ মসজিদে একসঙ্গে প্রায় ১৫,০০০ মুসল্লির নামাজ আদায়ের সুযোগ রয়েছে। মসজিদের দেয়ালে অঙ্কিত রয়েছে সম্পূর্ণ কুরআন শরীফ। আর মসজিদের প্রধান দরজা তৈরিতে ব্যবহার করা হয়েছে ৫০ মণ পিতল। এছাড়া মসজিদ কমপ্লেক্সে রয়েছে লাশ রাখার হিমাগার, বিনামূল্যের হাসপাতাল, এতিমখানা, বৃদ্ধাশ্রম, দুস্থ মুক্তিযোদ্ধা ও তাদের পরিবারের পুনর্বাসনের ব্যবস্থা। ২০১ গম্বুজ মসজিদে যাওয়ার উপায়। ২০১ গম্বুজ মসজিদ দেখতে হলে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে প্রথমে টাঙ্গাইল জেলা সদরে আসতে হবে। টাঙ্গাইল সদর থেকে মসজিদটি গোপালপুর উপজেলায় অবস্থিত। টাঙ্গাইল থেকে বাসে অথবা সিএনজিতে করে গোপালপুর উপজেলায় এসে অটো বা সিএনজি ভাড়া নিয়ে সহজেই ২০১ গম্বুজ মসজিদে যেতে পারবেন। সাগর দিঘি। টাঙ্গাইল জেলার ঘাটাইল উপজেলা সদর থেকে ৩০ কিলোমিটার পূর্বে ঐতিহাসিক সাগর দিঘি অবস্থিত। প্রায় ১৩ একর জায়গা জুড়ে পাল আমলের সাগর রাজার নেতৃত্বে এই বিখ্যাত দিঘিটি খনন করা হয়। সাগর দিঘিকে কেন্দ্র করে গড়ে ওঠা এলাকার পূর্ব নাম লোহনী হলেও বর্তমানে এটি সাগর দিঘি নামে পরিচিতি লাভ করেছে। লোকমুখে প্রচলিত আছে সাগর দিঘির রাজা প্রজাদের পানির কষ্ট দূর করার উদ্দেশ্যে এই জলাশয়টি খনন করেছিলেন। খননের পর জলাশয়ে কোনো পানি উঠেনি। রাজা এক স্বপ্নাদেশে রানীকে দিঘিতে নামানোর নির্দেশনা পান। পরবর্তীতে রানীকে দিঘিতে নামানোর পরপরই দিঘি পানি ভরে উঠলে রানীর জীবন বিপন্ন হয়। আবার অনেকের মতে সাগর নামের ধর্মপরায়ণ এক কুমোরের আত্মত্যাগের মাধ্যমে এই দিঘিতে পানি উঠেছিল, যার ফলস্বরূপ দিঘির নামকরণ করা হয় সাগর কুমোরের দিঘি বা সাগর দিঘি। সাগর দিঘির পশ্চিম পারে রয়েছে শান বাঁধানো ঘাটের ধ্বংসাবিশেষ, যা মূলত রাজার বাসস্থান ছিল বলে ধারণা করা হয়। উত্তর ও দক্ষিণ দিকে আছে সাগর দিঘি উচ্চ বিদ্যালয় এবং সাগর দিঘি দাখিল মাদ্রাসা। এছাড়া দিঘির দক্ষিণ পাশে সাগর রাজার পুত্র বনরাজ পাল প্রায় ২৫ একর জায়গার উপর আরেকটি দিঘি খনন করেন, যা বাইন্যা দিঘি নামে পরিচিত। কিভাবে যাবেন? ঢাকা থেকে সাগর দিঘি যাওয়ার ক্ষেত্রে প্রথমে টাঙ্গাইলের ঘাটাইল উপজেলায় আসতে হবে। ঘাটাইল থেকে সাগর দিঘি যেতে প্রায় সোয়া ঘন্টার মতো সময় লাগে। মহেরা জমিদার বাড়ি। ১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধের পর ১৯৭২ সালে পরিত্যক্ত জমিদার বাড়িটি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশে পুলিশ ট্রেনিং স্কুল হিসেবে প্রতিষ্ঠার উদ্যোগ গ্রহণ করা হয়।
এই মহতী কাজটি করেন তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী জনাব আব্দুল মান্নান। পুলিশের প্রশিক্ষণকে আধুনিক ও যুগোপযোগী করার লক্ষ্যে 1990 সালে পুলিশ ট্রেনিং স্কুলকে পুলিশ ট্রেনিং সেন্টারে উন্নীত করা হয়। আর এই পুলিশের ট্রেনিং সেন্টার স্থাপন হওয়ায় ট্রেনিং পরিচালনার জন্য জমিদার বাড়িটির যথাযথ রক্ষণাবেক্ষণ সহ নতুন নতুন স্থাপনা তৈরি করার কারণে পুরনো স্থাপত্য কলার অপরূপ এই জমিদার বাড়িটি সৌন্দর্য শুধু অক্ষতই থাকেনি, বরং তার সৌন্দর্য আরও বৃদ্ধি পেয়েছে। এখানে আছে বড় বড় 3টি ভবন ও কাচারি বাড়ি। এই ভবনগুলো এবং কাচারি বাড়ির নাম মহারাজ লজ, আনন্দ লজ, চৌধুরী লজ এবং কালীচরণ লজ। আরও আছে আত্মীয় স্বজন কর্মচারীদের থাকার বাড়ি এবং প্রার্থনার জন্য মন্দির। বাড়িতে প্রবেশের জন্য রয়েছে 2টি সুরম্য গেট। বাড়ির সামনে আছে বিশাল এক দিঘি, নাম বিশাগা সাগর। ভবনগুলোর পেছনে আছে পাশরা পুকুর এবং রানী পুকুর নামে 2টি পুকুর। ভবনগুলোর সামনে সুন্দর ফুলের বাগান। ভবনগুলো আর বিশাগা সাগরের মাঝখানে রাস্তার পাশে কয়েকটা উঁচু গোল কারুকার্যময় স্তম্ভ। কালীচরণ লজের সামনে বড় একটা খোলা জায়গা বা মাঠ রয়েছে। যাওয়ার উপায়: ঢাকা থেকে বাসে টাঙ্গাইলের ডুবাইল নামক জায়গায় নেমে সিএনজি করে যাওয়া যায় মহেরা জমিদার বাড়ি। করটিয়া জমিদার বাড়ি। করটিয়া জমিদার বাড়ি বাংলাদেশের টাঙ্গাইল জেলার করটিয়া উপজেলায় করটিয়া গ্রামে অবস্থিত একটি প্রাচীন ও ঐতিহাসিক জমিদার বাড়ি। এটি টাঙ্গাইলের প্রাচীনতম জমিদার বাড়িগুলোর মধ্যে একটি। করটিয়া জমিদার বাড়িটি 1790 সালে নির্মিত হয়েছিল। এটি ব্রিটিশ আমলে টাঙ্গাইলের অন্যতম প্রভাবশালী জমিদার পরিবারের বাসস্থান ছিল। জমিদার পরিবারের নাম ছিল পন্নী। করটিয়া জমিদার বাড়িটির মোট আয়তন প্রায় 100 একর। বাড়িটি চারপাশে প্রাচীর দিয়ে ঘেরা। বাড়ির মধ্যে রয়েছে একটি বড় হলঘর, একটি দরবার হল, বেশ কয়েকটি শয়নকক্ষ, একটি পুকুর এবং একটি বাগান। করটিয়া জমিদার বাড়িটি স্থাপত্যগতভাবে অত্যন্ত সুন্দর। বাড়িটির দেয়ালে বিভিন্ন ধরনের নকশা ও ভাস্কর্য রয়েছে। বাড়ির সামনের বাগানটিও দেখতে খুবই সুন্দর। করটিয়া জমিদার বাড়িটি টাঙ্গাইলের অত্যন্ত জনপ্রিয় দর্শনীয় স্থান। জমিদার বাড়ির মূল ফটকটি বর্তমানে তালাবদ্ধ রাখা হয় এবং বাইরের কাউকে এখানে ঢুকতে দেওয়া হয় না। তাই এই জমিদার বাড়িটি দেখতে গেলে নিশ্চিত করে যাওয়া উচিত যে আপনি ভিতরে ঢুকতে পারবেন কিনা, অন্যথায় এই ঐতিহাসিক স্থাপনাটি আপনাকে না দেখেই ফিরতে হবে। স্থানীয়দের কাছ থেকে জানা যায় যে বাংলা বৈশাখ মাসের 1 এবং 12 তারিখ ছাড়াও 2 ঈদের দিন জমিদার বাড়িটি জনসাধারণের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়। আতিয়া মসজিদ। টাঙ্গাইলের প্রত্নতত্ত্ব নিদর্শনগুলোর মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য একটি আতিয়া জামে মসজিদ। বাংলার সুলতানি এবং মোগল স্থাপত্য শৈলী ও বৈশিষ্ট্যের সমন্বয়ে এটি নির্মিত। আতিয়া মসজিদ যুগসন্ধি লগ্নের মসজিদ স্থাপত্য ও নিদর্শন রূপে পরিচিত। বাংলাদেশের যে সকল ঐতিহ্যবাহী মসজিদ স্থাপনা রয়েছে সেগুলোর মধ্যে এই মসজিদটি অন্যতম। আতিয়া মসজিদ টাঙ্গাইল শহর থেকে 8 কিলোমিটার দূরে দেলদুয়ার উপজেলায় অবস্থিত। বছর জুড়ে প্রচুর দর্শনার্থী আগমন করেন মসজিদটি দেখতে। এটি 16শ শতাব্দীতে নির্মিত হয়েছে এবং বাংলাদেশের অন্যতম প্রত্নতান্ত্রিক নিদর্শন। মসজিদটি বর্গাকার আকৃতির, যার দৈর্ঘ্য ও প্রস্থ প্রায় 18.29 মিটার এবং উচ্চতা প্রায় 7.62 মিটার। মসজিদটির বাইরের দেয়ালের পুরুত্ব 2.23 মিটার। মসজিদটির 4 কোণে 4টি মিনার রয়েছে, যার উপরে ছোট ছোট গম্বুজ রয়েছে। মসজিদের মেঝেটি ইট দিয়ে তৈরি। মসজিদের অভ্যন্তরে 3টি মেহরাব রয়েছে। কেন্দ্রীয় মেহরাবটি সবচেয়ে বড় এবং এটিতে সুন্দর নকশা রয়েছে। মসজিদের দেয়ালে বিভিন্ন ধরনের পোড়ামাটির নকশা রয়েছে। মসজিদটি সুলতানি ও মোগল স্থাপত্য শৈলীর মিশ্রণে নির্মিত হয়েছে। পুরাতন 10 টাকার নোটের ডান দিকে আতিয়া মসজিদের ছবি রয়েছে, তবে আজকাল 10 টাকার পুরাতন নোটটি তেমন দেখা যায় না। কারো কাছে সংগৃহীত থাকলে মাঝে মধ্যে দেখা যায়। পুরাবাড়ির চমচম। এক সময় ধলেশ্বরী নদীর পানির সাথে দেশীয় গাভীর খাঁটি দুধ মিশিয়ে তৈরি হতো ছানা। সেই ছানায় তৈরি হতো সুস্বাদু চমচম, যার সুখ্যাতি ছড়িয়ে পড়ে বাংলাদেশ, ভারত ও পাকিস্তান সহ উপমহাদেশের বিভিন্ন দেশে। কথিত আছে ধলেশ্বরী নদীর পানির মিষ্টতা আর খাঁটি দুধের ছানার কারণেই পুরাবাড়ির চমচমের এত সুখ্যাতি ছিল। 200 বছরের পুরানো টাঙ্গাইলের পুরাবাড়ির চমচমের নাম, ডাক ও ঐতিহ্যের খবর কে না জানে। চমচম তৈরির প্রধান উপকরণ
দুধের ছানা, ময়দা আর চিনি। এইসব উপকরণে তৈরি চমচমে নরম ভাব যেমন তেমন ঘ্রাণও অনন্য। লালচে রঙের পোড়াবাড়ির চমচমের উপর দুধ চাল দিয়ে শুকিয়ে তৈরি করা মাওয়া ছিটিয়ে দেওয়া হয় যাতে স্বাদে আনে অন্যরকম বৈচিত্র্য। খোঁজ নিয়ে জানা যায় 15 কেজি দুধ চাল দিয়ে শুকিয়ে পাওয়া যায় আধা কেজি মাওয়া। পোড়াবাড়ির এক কারখানায় গেলে তার কারখানার তৈরি মাওয়া চাখতে দিয়েছিলেন। অসাধারণ স্বাদ, একেবারে দুধের খাঁটি গন্ধ নাকে এসে লাগে, স্বাদে ও ঘ্রাণে অনন্য। ইতিহাস বলছে দশরথ গৌর নামে এক ব্যক্তি ব্রিটিশ আমলে আসাম থেকে টাঙ্গাইলের ধলেশ্বরী নদীর তীরবর্তী পোড়াবাড়িতে আসেন। তিনি ধলেশ্বরীর পানি ও গরুর খাঁটি দুধ দিয়ে প্রথমে চমচম তৈরি শুরু করেন, পরে সেখানেই মিষ্টির ব্যবসা শুরু করেন তিনি। মধুপুর জাতীয় উদ্যান। মধুপুর জাতীয় উদ্যান বাংলাদেশের টাঙ্গাইল জেলার মধুপুর উপজেলায় অবস্থিত একটি বিশাল বনভূমি। এটি বাংলাদেশের অন্যতম গুরুত্বপূর্ণ বনভূমি এবং জীববৈচিত্র্যপূর্ণ অঞ্চল। মধুপুর জাতীয় উদ্যানটি 1962 সালে জাতীয় উদ্যান হিসাবে ঘোষণা করা হয়। এটি একটি উন্মুক্ত বনভূমি যার আয়তন প্রায় 84.36 বর্গ কিলোমিটার। এই বনভূমিতে বিভিন্ন ধরনের গাছপালা ও প্রাণী রয়েছে। মধুপুর জাতীয় উদ্যানের প্রধান গাছপালা হল শাল, বহেরা, আমলক্ষী, হলুদ, আমড়া, জিগা, ভাতি, বট সর্বগন্ধা, শতমূলী, জয়না, বিধা, আজুকি, হারগাছা, বেহুলা ইত্যাদি। এই বনভূমিতে বিভিন্ন ধরনের বন্য প্রাণীও রয়েছে, যার মধ্যে রয়েছে চিত্রা হরিণ, মায়া হরিণ, পেঁচা, কাঠময়ূর, লাল মুখ বানর, বন্য শকুর ইত্যাদি। মধুপুর জাতীয় উদ্যান টাঙ্গাইলের একটি জনপ্রিয় পর্যটন স্থান। প্রতি বছর অনেক পর্যটক এই বনভূমিটিতে দেখতে আসেন। মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী এর মাজার। মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী এর মাজার বাংলাদেশের টাঙ্গাইল জেলার সদর উপজেলায় সন্তোষ নামক স্থানে অবস্থিত। এটি বাংলাদেশের অন্যতম গুরুত্বপূর্ণ ধর্মীয় ও ঐতিহাসিক স্থান। মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী ছিলেন একজন বিখ্যাত ইসলামী ধর্মীয় নেতা, রাজনীতিবিদ ও স্বাধীনতা সংগ্রামী। 1976 খ্রিস্টাব্দের 17 নভেম্বর ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে এই দেশবরেণ্য নেতা মৃত্যুবরণ করেন। তাকে টাঙ্গাইল জেলা সদরের উপজেলার উত্তর পশ্চিমে সন্তোষ নামক স্থানে পীর শাহজামান দিঘির পাশে সমাধিস্থ করা হয়। সারা দেশ থেকে আগত হাজার হাজার মানুষ তার জানাজায় অংশগ্রহণ করে। মাওলানা ভাসানীর মাজারটি একটি সুন্দর ও মনোরম স্থান। মাজারের চারপাশে রয়েছে বিশাল সবুজ মাঠ। মাজারের কেন্দ্রস্থলে রয়েছে একটি বড় সমাধি। সমাধির উপরে রয়েছে একটি গম্বুজ। মাজারের ভেতরের অংশটি সাদা মার্বেল পাথর দিয়ে মোড়া। মাওলানা ভাসানীর মাজারটি প্রতিদিন হাজার হাজার মানুষ দর্শন করে থাকেন। আপনিও যেতে পারেন মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী এর মাজার দেখার জন্য। এতে করে আপনার জ্ঞান সীমা বাড়বে, এটা বলার অপেক্ষা রাখে না। প্রিয় বন্ধুরা, ভিডিওটি শেষ অবধি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। পরবর্তীতে সবার আগে ভিডিও পেতে অবশ্যই আমাদের ট্রাভেল উইথ ইসমাইল চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন।